আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2020 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। এখানে উদ্দীপকে কি বলা হয়েছে? উদ্দীপকে বলা হয়েছে যে 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলক আকৃতির নিরেট লৌহ গোলক ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। একটি গোলক একটা ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়, অর্থাৎ লৌহ গোলক। এবার একটু বলি নিরেট মানে কি। নিরেট মানে হচ্ছে যে এই যে গোলকটা, গোলকের ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই, গোলকের ভিতরের পুরা জায়গাটাই ভরা এবং সেটা পুরাটাই লোহা। একটা লোহার গোলক এবং ভিতরে পুরো জায়গাটাই ভরা লোহা দিয়ে, এটা হচ্ছে নিরেট। আর যখন ভিতরে ফাঁকা থাকে তখন এটাকে বলা হয় ফাঁপা। যেমন ফুটবল, ফুটবলের ভিতরের জায়গাটা ফাঁকা। ফুটবল কিন্তু একটা গোলক, কিন্তু ভিতরের জায়গাটা তো ফাঁকা, তো এই জন্য এটা হচ্ছে ফাঁপা গোলক। আর ওই যে দেখবেন স্কুলের মধ্যে যখন খেলা হয়, গোলক নিক্ষেপের খেলা হয়, একটা বলের মতো লোহা লোহা জাতীয় একটা বলের মতো, কিন্তু এটা অনেক ভারী হয়, কারণ এটার ভিতরে ফাঁকা জায়গা নাই, এটা পুরাটাই ভরা। তো নিরেট লৌহ গোলক বলতে লোহার গোলক যার ভিতরে পুরাটাই ভরা। আচ্ছা, তো আমাদেরকে বললো এই গোলকটার ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। এই গোলকটাকে একটা ঘনক আকৃতির বাক্সের মধ্যে রাখলে বাক্সটার চারিদিক দিয়ে এটা এঁটে যায়। এই এঁটে যাওয়া মানে হচ্ছে চারিদিক দিয়ে এটা ভালোভাবে আটকায় গেছে। এমন না যে আমি গোলকটা রাখলাম, এরপরও বক্সের মধ্যে এটাকে নাড়াচাড়া করানো যাচ্ছে, এই পরিমাণ জায়গা আছে, না, নাড়াচাড়া করানোর কোনো জায়গা নাই। এটা চারিদিক দিয়ে ভালোভাবে আটকে গেছে, এটা চারিদিক দিয়ে ভালোভাবে আটকে গেছে। মনে করেন আমি এমনি বোঝানোর জন্য একটা বক্স রাখলাম, এটার ভিতরে আমি সেই গোলকটা রাখতে গেলাম। এই যে দেখেন, গোলকটা এদিক দিয়েও আটকে গেছে, এদিক দিয়েও আটকে গেছে, এদিক দিয়েও আটকে গেছে, এদিক দিয়েও আটকে গেছে। এই যে চারিদিক দিয়ে গোলকটা আটকে গেল, এটাকে বলা হচ্ছে যে এঁটে যাওয়া। যদি কোনো একদিক দিয়ে যদি এটা না লাগতো, মনে করেন আমি এই যে আরেকটা ঘনক আকৃতির বাক্স রাখলাম, আর এটার মধ্যে একটা বল রাখলাম, গোলক। দেখেন এই গোলকটা এখানে লাগছে, এখানে লাগছে, কিন্তু এই দিক দিয়ে তো লাগে নাই। তো আমি দেখেন এই বক্সটাকে নাড়াচাড়া করলে এই গোলকটা কিন্তু নড়চড় করবে, কিন্তু এখানে কি নড়াচড়া করার কোনো সুযোগ আছে? এখানে কি নড়াচড়া করার কোনো সুযোগ আছে? না, এখানে কিন্তু নড়াচড়া করার কোনো সুযোগ নাই। তো এই যে এঁটে যাওয়া বলতে এটাকে বোঝানো হচ্ছে যে এই গোলকটা বক্সের মধ্যে রাখার পরে এটা সব দিক দিয়ে ভালোভাবে আটকায় গেছে, এটাকে আর নাড়াচাড়া করা সম্ভব না। এই হচ্ছে উদ্দীপক। এবার ক নাম্বার প্রশ্ন বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। এমন একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, ওই গোলকটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। খুবই সহজ একটা প্রশ্ন। তো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিভাবে করে বের করতে পারি? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? এই ঘনজ্যামিতির অধ্যায়টাতে আমাদের সূত্র যত ভালোভাবে মনে থাকবে, যত বেশি পরিমাণ মনে থাকবে, আমরা অঙ্কগুলো তত সহজে তত দ্রুত করে ফেলতে পারবো। অর্থাৎ সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার, তাহলে আর যেহেতু ব্যাসার্ধ এই যে 3, তাহলে 3 স্কোয়ার, 4 পাই 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9, 4 নং 36, 36 পাই। তো পাইয়ের মান 3.1416 বসাই, ক্যালকুলেশন করি, তাহলে 113.1 বর্গ সেন্টিমিটার। তাহলে যেই গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, সেই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 113.1 বর্গ সেন্টিমিটার প্রায়। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর। এবার খ নাম্বার প্রশ্নে কি বলছে? তো খ নাম্বার প্রশ্নে বলছে নিরেট লৌহ গোলকটিকে ঘনক আকৃতির বাক্সে রাখা হলে বাক্সের অনধিকৃত অংশের আয়তন কত তা নির্ণয় করো। কিসের কিসের অনধিকৃত অংশের আয়তন তারা জানতে চায়। অনধিকৃত অংশ, অনধিকৃত অংশ বলতে কাকে বোঝায়? দেখেন এখানে বলা হয়েছে যে এই যে ঘনক আকৃতির বাক্স, এটার মধ্যে গোলকটাকে যখন রাখা হলো সে ভালোভাবে এঁটে যায়। এই এঁটে যাওয়া মানে এই গোলকটা চারিদিক দিয়ে ভালোভাবে আটকে গেছে। এদিক দিয়েও এটা একদম বক্সের এটার সাথে একদম লেগে গেছে, বক্সের এটার সাথে লেগে গেছে, এখানে লেগে গেছে, এখানে লেগে গেছে। আমি যখন বাক্সের মধ্যে ঘনক আকৃতির বাক্সের মধ্যে গোলকটাকে রাখলাম, গোলকটা চারিদিক দিয়ে ভালোভাবে আটকে গেছে। এই জন্য আমি কিন্তু এখন বক্সটাকে নাড়াচাড়া করলেও বলটা নাড়াচাড়া হবে না, গোলকটা নাড়াচাড়া করবে না, কারণ এটা ভালোভাবে আটকে গেছে। এটা যদি এরকম হইতো যে ঘনক আকৃতির বাক্স কিন্তু এই হচ্ছে গোলকটা, তখন কিন্তু আমি বাক্স নাড়াচাড়া করলে বলটাও নড়বে, কারণ ভিতরে অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, এটা ভালোভাবে এঁটে যায় নাই, ভিতরে অনেক ফাঁকা জায়গা। আমি বাক্স নাড়াবো তো এই গোলকটাও নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করবে। কিন্তু এখানে কি এটা সম্ভব না?
কারণ এখানের মধ্যে কিন্তু বাক্সটার মধ্যে গোলকটা চারিদিক দিয়ে ভালোভাবে আটকে গেছে। তো এটার কথাই বলছে আমাদের প্রশ্নের মধ্যে, এটার কথা না। তো এখন অনধিকৃত অংশ কোনটা? অনধিকৃত অংশ হচ্ছে গোলকটাকে বাক্সের মধ্যে রাখার পরেও যেই জায়গাগুলো দখল হয় নাই, গোলকের আয়ত্তে চলে যায় নাই, ওই জায়গাগুলো হচ্ছে অনধিকৃত অংশ। অর্থাৎ গোলক যেই জায়গাগুলো দখল নিতে পারে নাই, ওই জায়গাগুলো হচ্ছে অনধিকৃত অংশ। যেমন এই যে দেখেন, আপনি যখন বাক্সের মধ্যে গোলকটাকে রাখছেন, এই যে কর্নারের জায়গাটা, অন্য একটা কালার দিয়ে দেখাই, এই যে কর্নারের যেই জায়গাটা, এই জায়গাটা কিন্তু গোলক তার আয়ত্তে নিতে পারে নাই। হ্যাঁ, এই কর্নারের জায়গাটা গোলকের আয়ত্তে যায় নাই, এই কর্নারের জায়গাটা গোলকের আয়ত্তে যায় নাই, এই জায়গাটা গোলকের আয়ত্তে যায় নাই। ঠিক আছে, এই কর্নারের জায়গাগুলো। তো ঘনকাকৃতির বাক্সে যখন আমি গোলকাকৃতির বলটা রাখলাম, তখন এই কর্নারের জায়গাগুলো গোলকটা দখল নিতে পারে নাই, দখল করতে পারে নাই। এই জন্য এই জায়গাটাকে বলা হবে অনধিকৃত অংশ। এই কর্নারের জায়গাগুলোকে বলা হবে অনধিকৃত অংশ। সহজ কথায়, যেই জায়গাটা সে দখল নিতে পারে নাই, ওই জায়গাটা হচ্ছে অনধিকৃত অংশ। তো আমাদেরকে বলছে যে অনধিকৃত অংশের আয়তন কত। এই যে এই কর্নারের জায়গা, যতটুকু জায়গা ফাঁকা, যতটুকু জায়গা ফাঁকা, যতটুকু জায়গা ফাঁকা, যতটুকু জায়গা ফাঁকা, এইগুলোর আয়তন কত একত্রে আমাদেরকে জানাও। আমরা কিভাবে করে বের করব? আমরা করব কি, সহজ জিনিস, ঘনকটা বড়, গোলকটা ছোট। কারণ ঘনকটা বড় হওয়ার কারণেই তো আমি গোলকটাকে তার ভিতরে ঢুকাইতে পারছি। যদি এমন হতো যে গোলকটা বড় আর ঘনক ছোট, তাহলে কি আমি এই বড় জিনিসটা এই ছোট বাক্সের মধ্যে ঢুকাইতে পারতাম? পারতাম না। তো এখানে বাক্সটা বড়, গোলকটা ছোট, এই কারণেই আমি বাক্সের মধ্যে গোলকটাকে ঢুকাইতে পারছি। আচ্ছা, আমরা এখন করব কি, ঘনকের আয়তন বের করব, গোলকের আয়তন বের করব, ঘনকের আয়তন বের করব, গোলকের আয়তন বের করব। এরপরে ঘনকের আয়তন থেকে গোলকের আয়তন বিয়োগ করব। তাহলে আমি ফাঁকা জায়গাটা পেয়ে যাব, ওই যে যে অনধিকৃত অংশ, সেই জায়গাগুলো পেয়ে যাব। কেন 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 খেয়াল করেন, ঘনকের আয়তন মানে একদম পুরাটার আয়তন, একদম পুরাটার আয়তন। গোলকের আয়তন, গোলকের আয়তন মানে কি, এই যে এই জায়গাটা। তা আমি ঘনকের আয়তন থেকে গোলকের আয়তন যদি বাদ দিয়ে দিই, এই ফাঁকা জায়গাগুলো, কর্নারের জায়গাগুলোর আয়তনটা আমি পেয়ে যাব। ঠিক আছে, মনে করেন আপনার কাছে 100 টাকা আছে, তবে এই 100 টাকা পুরোটা আপনার না, এখানের মধ্যে 80 টাকা হচ্ছে অন্য একজনের, তিনি পাবেন। তা আপনি আপনার তাহলে নিজের কাছে কত থাকবে? ওই 100 থেকে 80 টাকা বাদ দিয়ে যা থাকবে সেটা আপনার কাছে থাকবে। তাহলে ঘনকের পুরো আয়তনটা থেকে গোলকের আয়তনটা বাদ দিয়ে দিলে আমরা ওই যে অবশিষ্ট যেই জায়গাগুলো, আমরা তার আয়তনটা পেয়ে যাব। ওকে ফাইন, তাহলে চলেন আমরা এখন ঘনকের আয়তন বের করি, গোলকের আয়তন বের করি। দেখেন, ঘনকের আয়তনটা আমি কিভাবে করে বের করব? ঘনকের আয়তন তো আমরা জানি 1 বাহুর দৈর্ঘ্য কিউব, 1 বাহুর দৈর্ঘ্য কিউব। এখন 1 বাহুর দৈর্ঘ্য কত? যেহেতু গোলকটা চারিদিক দিয়ে ভালোভাবে এঁটে গেছে, তাহলে গোলকের যেই ব্যাস, এটাই হবে ঘনকের 1 বাহুর দৈর্ঘ্য। গোলকের ব্যাস এটি হবে ঘনকের 1 বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমরা জানি যে গোলকের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, তার মানে ঘনকের 1 বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। গোলকের ব্যাসার্ধ 6। যেহেতু গোলকটি ঘনকাকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়, সেহেতু গোলকটির ব্যাস হবে ঘনকাকৃতির বাক্সের 1 বাহুর সমান। তাহলে বাক্সের দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। বাক্সের আয়তন, বাক্স কি, ঘনকাকৃতির বাক্স, বাক্সটা কি, ঘনকাকৃতির বাক্স। তাহলে বাক্সটির আয়তন হবে 1 বাহুর দৈর্ঘ্য কিউব 1728 ঘন সেন্টিমিটার। গোলকের আয়তন কত? গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, আর মানে ব্যাসার্ধ। তাহলে গোলকের ব্যাস 12, তাহলে ব্যাসার্ধ 6, তাহলে 6 কিউব 4/3 পাই আর কিউব। এখন আমরা যখন এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করব, এটা যদি এমনি কাটাকাটি করে ক্যালকুলেশন করি, তাহলে হবে 288 পাই। যদি এরকম কাটাকাটি করে যদি রেজাল্ট বের করি, তাহলে 288 পাই হবে। আর যদি আমি পাইয়ের মান বসাই দিই 3.1416, তাহলে রেজাল্ট আসবে 904.78 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে। 6 কিউব, তাই না? তাহলে 6 কিউব 216 ইন্টু 4 ডিভাইডেড বাই 3, 288 পাই। তাহলে আমরা কি দেখলাম, যে কাটাকাটি করে ফলাফল আসবে 288 পাই, আর পাইয়ের মান যখন বসাই দিব তখন 904.78। এটাকে গুণ করব 3.1416 দ্বারা, যে 904.7808, তাহলে 904.78। ঠিক আছে, আচ্ছা, তাহলে বাক্সের আয়তন বের করা হয়েছে, মানে ঘনকের আয়তন আর গোলকের আয়তন।
তাহলে বাক্সের আয়তন থেকে গোলকের আয়তনটা বাদ দিব, তাহলে আমরা অনধিকৃত অংশের আয়তনটা পেয়ে যাব। অনধিকৃত অংশের আয়তনটা পেয়ে যাব। তাহলে 1728 থেকে 904.78 যদি বিয়োগ করি, তাহলে 823.22 ঘন সেন্টিমিটার আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এই হচ্ছে উত্তর। কত আসে? 823.22 ঘন সেন্টিমিটার। তাহলে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন হলো 823.22 ঘন সেন্টিমিটার প্রায়। এখন আমরা যাব গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের লৌহ গোলক হতে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং 6 সেন্টিমিটার ব্যাসের কয়টি নিরেট সিলিন্ডার তৈরি করা যাবে তা নির্ণয় করো। মানে উদ্দীপকের যেই নিরেট লৌহ গোলকের কথা বলা হচ্ছে, আমরা তো জানি যেহেতু এটা নিরেট, তার মানে ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই, পুরাটাই লোহা দিয়ে ভরা, অনেক ভারী, পুরাটাই লোহা দিয়ে ভরা। তো এখন বলতেছে এই যে পুরাটাই যে লোহা দিয়ে ভরা, এখান থেকে লোহা নিয়ে নিয়ে আমরা সিলিন্ডার বানাবো। মানে আকৃতিটা পরিবর্তন হবে। আকৃতিটা কি হবে? পরিবর্তন হবে। যেমন আমরা যদি একটু বাস্তব উদাহরণ যদি দেই, এই যে সকালবেলা যখন আমাদের মা অথবা ঘরের যারা দায়িত্বে থাকে রুটি যখন বানায়, রুটি, আটার রুটি যখন তৈরি করে, প্রথমে কিন্তু ওই যে রুটির একটা অনেক মোটা করে একটা দলা তৈরি করে, তাই না? হ্যাঁ, তো ওখান থেকে একটু করে ছিঁড়ে নিয়ে একটা রুটি, আবার একটু করে ছিঁড়ে নিয়ে আরেকটা রুটি হয় কিনা এরকমভাবে। তো প্রথমে কিন্তু অনেকখানি যে আটা একত্রে করলো, সেখান থেকে অল্প অল্প করে নিয়ে নিয়ে একটা করে রুটি হচ্ছে। তো নিরেট লৌহ গোলক একত্রে একটা লোহার একটা গোলক, পুরাটাই লোহা দিয়ে ভরা, নিরেট পুরাটাই লোহা দিয়ে ভরা। তো ওখান থেকে অল্প একটু লোহা নিয়ে আমি এটার আকৃতিটা পরিবর্তন করে আমি একটা সিলিন্ডার বানাবো। কি বানাবো? সিলিন্ডার বানাবো। হ্যাঁ, সিলিন্ডার বানাবো। কি বানাবো? সিলিন্ডার বানাবো। দেখেন আমার এই কলমটা কিন্তু একটা সিলিন্ডার, কলমটাও কিন্তু একটা সিলিন্ডার। হ্যাঁ, ওই যে বাসা বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার, শুধু ওই বোতলগুলো এই সিলিন্ডার তা কিন্তু না, এই কলমটা একটা সিলিন্ডার। তারপরে ওই যে লম্বাটে টাইপের যে চিপসের প্যাকেটগুলো, ওগুলো না কিন্তু লম্বা টাইপের, এই যে এই ধরনের সিলিন্ডার। ময়লার ঝুড়ির কথা বলতে পারেন, সিলিন্ডার। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, তো যেই বিষয়টা আমরা করবো কি, ওই নিরেট লৌহগুলো থেকে একটু লোহা নিয়ে আকৃতি পরিবর্তন করে একটা সিলিন্ডার বানাবো, আবার একটু লোহা নিয়ে আকৃতি পরিবর্তন করে একটা সিলিন্ডার বানাবো। এইভাবে করে করতে 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 আমি ওখানের সবগুলো লোহা নিয়ে ব্যবহার করে কয়টা সিলিন্ডার বানাইতে পারি, এটা হচ্ছে প্রশ্ন। আমি কি বুঝাইতে পারলাম? এটা হচ্ছে প্রশ্ন, যে ওখানের মধ্যে যেই লোহাগুলো আছে সেখান থেকে লোহা নিয়ে 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 সিলিন্ডার বানাবো। কয়টা সিলিন্ডার বানানো যাবে? সিলিন্ডারের তথ্য দিয়ে দিছে তারা, সিলিন্ডারের তথ্য দিয়ে দিছে। সিলিন্ডারের দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। এই যে দেখেন, এই যে সিলিন্ডারটা, এটার দৈর্ঘ্য মানে হলো এই যে এটা 4 সেন্টিমিটার, অর্থাৎ এইচ এর মান 4 সেন্টিমিটার উচ্চতা। সিলিন্ডারের দৈর্ঘ্য মানেই সিলিন্ডারের উচ্চতা, তাহলে 4 সেন্টিমিটার। বলছে ব্যাস 6 সেন্টিমিটার। আচ্ছা, ব্যাস 6 সেন্টিমিটার মানে কি? ব্যাসার্ধ 3। ব্যাস 6 মানে কি? ব্যাসার্ধ 3। এই যে নিচের যে অংশটা, এই যে দেখেন, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হচ্ছে 3। ব্যাসার্ধ কত? 3। এই যে তথ্য দিয়ে দিছে। তাহলে ওখান থেকে লোহা নিয়ে নিয়ে আমি যেই সিলিন্ডার বানাবো, সেই সিলিন্ডারের উচ্চতা হবে 4 এবং ব্যাসার্ধ হবে 3। তো এইরকম সিলিন্ডার আমি কয়টা বানাইতে পারবো? এখন দেখেন, আমি এখান থেকে যে লোহা নিয়ে যাচ্ছি, তার মানে আয়তন থেকে আমি লোহাকে ছিঁড়ে নিয়ে যাচ্ছি। কথা কি তাই না? এটার যে আয়তন, আমি সেখান থেকে একটা অংশ নিয়ে যাচ্ছি, লোহা থেকে একটু লোহা আমি ছিঁড়ে নিয়ে গেলাম। তাহলে তার মানে আয়তন থেকে একটা অংশ আমি নিয়ে যাচ্ছি, আয়তন থেকে অংশ নিয়ে যাচ্ছি। তার মানে ওটার আয়তন থেকে বারে বারে আমি অংশ নিয়ে যাচ্ছি, সেটা নিয়ে আমি এই সিলিন্ডার বানাচ্ছি। তো আমি দেখবো এই সিলিন্ডারের আয়তন কত। আমি এখানকার আয়তন থেকে একটা করে অংশ আমি বারে বারে নিয়ে গিয়ে একটা করে সিলিন্ডার বানাচ্ছি, আমি দেখবো এটার আয়তনটা কত। তো এইভাবে করে আমি দেখবো এইরকম একই আয়তনের কয়টা সিলিন্ডার আমি বানাইতে পারি। মনে করেন বোঝানোর জন্য বললাম, এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে, এটার আয়তন হচ্ছে 20। তাহলে আমি ওখান থেকে একটু লোহা নিয়ে যখন সিলিন্ডার বানাইলাম, এটা হচ্ছে 20। তাহলে এরকম 20 আমি কয়টা বানাইতে পারবো? 5টা। কারণ 100কে 20 দিয়ে ভাগ করলে 5 আসে, আমি 5টা সিলিন্ডার বানাইতে পারবো। আমি এটা শুধু বোঝানোর জন্য বললাম। তার মানে আমি গোলকের আয়তন বের করব আর সেটাকে ভাগ করব সিলিন্ডারের আয়তন দ্বারা। গোলকের আয়তন বের করব, সেটাকে ভাগ করব সিলিন্ডারের আয়তন দ্বারা।
এই ভাগ করলে যেই ফলাফলটা আসবে আমি বুঝে যাব আমি এতগুলো সিলিন্ডার বানাতে পারবো। বুঝতে পারছি? আর কিছুক্ষণ আগে কিন্তু আমরা এটা বের করে ফেলছিলাম। এই গোলকের আয়তন কিন্তু 288 পাই বের হয়েছিল, মনে আছে? গোলকের আয়তন 288 পাই, আপনাকে আমি দেখাইছিলাম ক্যালকুলেটরে 288 পাই। তাহলে আমি গোলকের আয়তনটা জানি। এখন কথা হচ্ছে এখানে যেই তথ্য দেওয়া আছে এই তথ্য ব্যবহার করে আমি সিলিন্ডারের আয়তন বের করে ফেলবো। চলেন আমাদের এই প্রশ্নের আমরা সমাধানটা করে ফেলি, একদম সহজ। সব কথা বলা হয়ে গেছে। নিরেট সিলিন্ডার যেটা আমরা বানাবো সেটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, ব্যাসার্ধ সেটা হবে 3 সেন্টিমিটার। সিলিন্ডারের আয়তন এটা বের করলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখেন এইচ মানে উচ্চতা, তাহলে 4, আর আর মানে ব্যাসার্ধ 3, তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে 36 পাই। তাহলে সিলিন্ডারের আয়তন 36 পাই। এক একটা সিলিন্ডারের আয়তন 36 পাই। টোটাল যেই গোলকটা ছিল যেখান থেকে আমি বারে বারে লোহা নিয়ে আসতেছি সেই গোলকের আয়তন ছিল 288 পাই। তাহলে 288 পাই সেখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে আসতেছি। কত করে নিয়ে আসতেছি? 36 পাই করে নিয়ে আসতেছি। আমি এখান থেকে একবার 36 পাই লোহা নিয়ে এসে আমি সিলিন্ডার বানাইছি, আবার 36 পাই লোহা নিয়ে এসে আমি সিলিন্ডার বানাচ্ছি। এইভাবে করে বারে বারে আনতেছি। তাহলে আমি কয়টা সিলিন্ডার বানাইতে পারবো? আমি 36 পাই দিয়ে আমি ভাগ দিব, পাই পাই কাটা 36 দিয়ে এটাকে ভাগ করলে 8 আসবে, 8। তাহলে আমি 8টা সিলিন্ডার বানাইতে পারবো। কয়টা সিলিন্ডার? 8টা। তো এইটা আমরা এখানে লিখলাম, এই যে এটাকে আমরা এখানে লিখলাম এরকমভাবে যে ধরি আমরা গোলকটিকে গলিয়ে n সংখ্যক আকৃতির নিরেট সিলিন্ডার বানাতে পারবো। আমি তো জানি না এই মুহূর্তে কয়টা বানাইতে পারবো, আমি ধরে নিচ্ছি n সংখ্যক সিলিন্ডার বানাইতে পারবো। খ হতে পাই নিরেট গোলকের আয়তন 288 পাই ঘন সেন্টিমিটার। তাহলে এক একটা সিলিন্ডারের আয়তন 36 পাই, আমি বানাইতে পারবো n সংখ্যক। তাহলে একটা সিলিন্ডারের আয়তনকে আমি n দিয়ে গুণ করলে যা আসবে সেটা হচ্ছে পুরা গোলকটার আয়তনের সমান। এক একটা সিলিন্ডারের আয়তন 36 পাই, আমি বললাম যে আমি সিলিন্ডার বানাইতে পারবো n সংখ্যক। তাহলে এক একটা সিলিন্ডারের আয়তনকে n দিয়ে গুণ করলে যেই গুণফল পাবো সেটা হচ্ছে পুরা গোলকের আয়তনের সমান। এক একটা 20 টাকার নোট, তো 5 গুণ 20 কত হয়? 100। তাহলে 5 গুণ 20 সমান 100। আপনার কাছে প্রথমে 100 টাকা ছিল, আপনি চাচ্ছেন 20 টাকা করে দিয়ে দিতে, তাহলে 5 গুণ 20 সমান 100। একই রকমভাবে এক একটা সিলিন্ডারের আয়তন 36 পাই, আপনি বলতেছেন আমি n সংখ্যক সিলিন্ডার বানাইতে পারবো, তাহলে n গুণ 36 পাই। ফলাফল হচ্ছে ওই গোলকের আয়তনের সমান 288 পাই। এবার এই 36 পাই এখানে গুণ, ওই সেদিকে ভাগ হবে, কাটাকাটি করে রেজাল্ট 8। এইভাবে করে আপনি একবার রেজাল্ট বের করতে পারেন। আবার আপনি যদি জানেন যে স্যার এরকম আমি লিখবো না, এরকম n দিয়ে এরকমভাবে আমি লিখবো না, তো ঠিক আছে আপনি ডাইরেক্ট লেখেন। একটু আগে আপনি বের করছেন সিলিন্ডারের আয়তন, এখন আপনি লিখবেন অতএব সিলিন্ডার তৈরি করা যাবে সমান 288 পাই ডিভাইডেড বাই 36 পাই। 288 পাই ডিভাইডেড বাই 36 পাই, কাটাকাটি করে রেজাল্ট বের হয়েছে 8টি। ব্যাস আপনি এইভাবে করে লেখেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি সেই নিরেট লৌহ গোলক থেকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং 6 সেন্টিমিটার ব্যাসের নিরেট সিলিন্ডার তৈরি করতে চাই, দেখেন নিরেট সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতরে কিন্তু ফাঁকা জায়গা থাকবে না, এই সিলিন্ডারের ভিতরেও ফাঁকা জায়গা থাকবে না। তো আমরা যদি এরকম সিলিন্ডার তৈরি করতে চাই তাহলে কয়টা সিলিন্ডার তৈরি করতে পারবো? সেটা হচ্ছে আমরা 8টা সিলিন্ডার তৈরি করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2020 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম।